The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। শুনছেন রেডিও ফুতের এফএম, আমি রাসেল আছির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুত এফএমে। আশা করছি সবাই ভালো আছে এবং সবসময় ভালোর দলেই আছেন। এবং আজকে মোটামুটি আমার দুপুরের পর থেকে বেশ মাথা ব্যথা করছিল, কিন্তু একটু আগে ডক্টর আলিফের একটা ঘটনা শুনলাম। আজকে ডক্টর আলিফ আছেন আমাদের সঙ্গে। তো ডক্টর আলিফের একটা ঘটনা শুনলাম এবং সেই ঘটনাটা শুনে আমার মাথা ব্যথাটা বন্ধ হয়ে গেছে আর কি, ভালো হয়ে গেছে। তো সেই ঘটনাটা শুনে আপনাদেরও যারা আজকে আপনারা একটু ছুটির দিনেও যদি আপনাদের মাথা ব্যথা থাকে বা শরীর খারাপ থাকে বা স্ট্রেস থাকেন একটু, বা যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে আমার মনে হয়। ঘটনাটা এত বেশি ভালো, অনেক দিন পর যে ঘটনাটা শুনে আমার কাছে আমি বেশ ভয় পেয়েছি আর কি। সো বুঝতেই পারছেন সেই ঘটনাটা কেমন। সেই ঘটনাটা আমরা আসবো, তার আগে জানিয়ে দেবো যে কীভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন তার আগে, এবং তারপরে আরও কিছু কথা বলে তারপরে আমরা যাবো একটা ইমেইলে, এবং সেই ইমেইলের পরে যাবো ডক্টর আলিফের ঘটনায়। সো একটু ওয়েট তো করতেই হবে, এরকম একটা ঘটনার জন্য ওয়েট করা যেতেই পারে আমার মনে হয়, তাতে লস নাই। এখন যেটা করবো সেটা হচ্ছে জানিয়ে দেবো কীভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদেরকে যদি আপনারা আপনাদের ঘটনা লিখে পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofuti.fm, which is bhutfm@radiofuti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আর আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.furti আর www.facebook.com/bhuthfm.russell। এই জায়গায় এসে আমাদের যে ছবিটা আজকে আপলোড করা হয়েছে, আজকে আমাদের যারা গেস্ট রয়েছেন তাদেরকে ছবি আপলোড করা হয়েছে, সেই ছবিটা দেখে সেখানে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, সেই ছবিটা শেয়ার করতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট। এবং সেই সাথে আমি আরও একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা আমাদের টুইটারেও ভিজিট করতে পারেন। আমাদের টুইটারে যেখানে আপনাদের যেতে হবে, যেখানে ছবিটা আপলোড করা হয়েছে সেখানে যেতে হলে আপনারা খুঁজে বের করুন খুঁজে বের করুন Russell_BhuthFM, RUSSELL_BhuthFM। সেখানে যে আপনি ইজিলি পেয়ে যাবেন এবং সেখানেও আপনি আপনার কথা জানাতে পারেন আমাদেরকে। এবং আজকে কোন ঘটনা ভালো লাগছে, কোন ঘটনা ভালো লাগছে না, কোন ঘটনার কী সমস্যা, সে সমস্ত অন্য দিনের মতন বিস্তারিত আমাদের জানিয়ে দিতে পারেন আপনি। তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে চলে যাবো আমাদের আজকের প্রথম ঘটনায়। এবং এই ঘটনাটি অবভিয়াসলি একজন ইমেল করেছেন আমাদেরকে, এবং এই ইমেলটা পাওয়ার পরে আমি এই ঘটনাটা দেখেও বেশ চমকে উঠেছিলাম যে এই ঘটনাটা কীভাবে সত্যি হতে পারে। আমি তারপরে তাকে আবার একটা ইমেইল করি এবং ওনাকে ইমেইল করে আমি জানাই যে আপনার ঘটনাটা ভালো, বাট এটা কি সত্যি ঘটনা, আমাকে একটু অ্যাসিওর করেন যে ইটস আ ট্রু স্টোরি। তো উনি বললেন যে ইটস আ ট্রু স্টোরি, অ্যান্ড আমি আপনার মতো করেই বলি যে বিশ্বাস করা বা না করাটা এটা আপনার ব্যাপার। তো সেইভাবে বলার পরে আমি আর সেই মেইলটার রিপ্লাইও দেয়নি। আমি ভাবছিলাম যে মেল রিপ্লাই না দিয়ে আজকে সরাসরি তার ঘটনা পড়বো, এবং তিনি নিশ্চয়ই শুনছেন। অ্যান্ড আই এম রিয়েলি সরি যে আপনাকে ইমেল করেছিলাম, এবং আপনার যে ইমেলের রিপ্লাইটা সেটা আমি পেয়েছি, এবং আপনার ঘটনাটা আমি এখন পড়ে শোনাচ্ছি। আশা করছি সবার এই ঘটনাটা ভালো লাগবে। তো যেভাবে উনি লিখেছেন আমি সেইভাবেই পড়ছি, দেখুন। ওই সময় জানতে পারি যে সুইডেন থেকে মালদ্বীপ পর্যন্ত সবাই আজকে ঘটনা শুনবে। বাহ, চমৎকার। তো অনেকেই মেসেজ পাঠাচ্ছে মালদ্বীপ থেকে সুইডেন পর্যন্ত। আর মালদ্বীপের কথাও কেন বললাম ভাই, আজকে আমি যার ঘটনা শেয়ার করব উনি হচ্ছে আহমেদ শাহান, ওনার ঘটনা শেয়ার করব। আমি ওনার আগে একটা ঘটনা শেয়ার করেছি স্টুডিওতে। উনি এখন বর্তমানে মালদ্বীপে আছেন, এবং উনি আমাকে কয়েকদিন আগে প্রায় মাসখানেক আগে ভয়েস মেসেজ পাঠিয়েছেন। এবং আপনি যে বলেন যে আলিফ যতক্ষণ পর্যন্ত ঘটনা না পায় এবং পছন্দের ঘটনা না পেলে স্টুডিওতে আসে না, ওনার ঘটনা আমি 1 মাস আগে পেয়েছি, কিন্তু রাসেল ভাই আমি পড়ার শোনার সময় পাইনি। এটা হচ্ছে একদম সত্য কথা আর কি। যাই হোক, আমাকে যে ঘটনাটা বলবেন উনি এখন, সেই ঘটনাটার আমি অডিওটা শুনেছি, ফোনে আছে। আমি আপনাকে সালাম দিয়েছি আপনাকে। আমি ওয়ালাইকুম সালাম, এবং আশা করছি আপনি শুনছেন। এবং এই যে বললেন যে মালদ্বীপ থেকে সুইডেন পর্যন্ত যারা যেখানে আছেন, এবং আরও বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যারা শুনছেন। আমি জানি যে আমেরিকায় এই সময় যে জুম্মার নামাজের পরে অনেকে শোনেন। তো এই তাদের সবাইকে, কানাডা, আমাদের ইন্ডিয়াতে প্রচুর মানুষ আমাদেরকে শোনেন, অনেক মানুষ। কলকাতায় আমি যাওয়ার
বলার পরে রীতিমতো হতভম্ব যে আমাকে অনেকে চেনে। হ্যাঁ সেটাই তো, মানে সব কিছু মিলিয়ে যারা শুনছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ, এতদিন পর্যন্ত আমাদের সঙ্গে আছেন, এবং আশা করছি যে এই ঘটনাটা একটু মন দিয়ে শুনবেন, এই ঘটনাটা খুব খুব এনজয় করবেন, আমি রেকমেন্ড করবো শোনার জন্য। সো থ্যাংক ইউ রাসেল ভাই। আমি একটু পরিচয় দিই, কারণ অনেক লিসেনার্স নতুন নতুন এসছে। আমার নাম ডক্টর আলিফ এবং আমি ভূত এফএমে লাস্ট 9 বছর ধরে আসছি। হ্যাঁ একদম। তো আজকে যে ঘটনাটা নিয়ে আসছি, যে একটু আগে বললাম যে মালদ্বীপে থাকেন, উনি হচ্ছে আহমেদ শাহান। আসলে পারিবারিক ঘটনা, পারিবারিক টানাপোড়েনের কারণে বাংলাদেশের বাইরে চলে যাওয়া। ওনার প্রফেশনটা হচ্ছে উনি একজন মসজিদের ইমাম ছিলেন, এবং ওনার ঘটনাটা আমি প্রায় বছর খানেক হলো এখানে শেয়ার করেছিলাম, মৌলভীবাজারের একটি ঘটনা। এই ঘটনাটার সিকুয়েলি আমি এখন আজকে বলবো আর কি। তো উনি যখন লাস্ট যে মসজিদে ছিলেন সেই মসজিদ ছাড়ার পরে দ্বিতীয় মসজিদে আসার এরকম প্ল্যানিং ছিল না, কিন্তু যেহেতু সংসারের মানে ঘানি টানতে হয়, তো ওনার বড় ভাই তেমন চাকরি করতেন না, ওনার বাবা অসুস্থ ছিলেন। তো উনি কী করতো, ওই আরবি পড়াতো, যেহেতু কোরআনের হাফেজ, আশেপাশে এলাকার বাচ্চা কাচ্চা পড়াতো। তো যাই যত পেতো আর কি, ওই টাকা দিয়ে মোটামুটি সংসারে যতটুকু কন্ট্রিবিউট করা যায় আর কি। তো ওনার মানে একটা সার্চিং ছিল যে ফ্রেন্ডদেরকে, ওনার বন্ধু বান্ধব তো সবই আপনার এরকমই হুজুর টাইপের সবাই। তো বলেছে যে আমি আশেপাশে কোনো মসজিদে যদি এই রমজানের সময় তারাবির হুজুর লাগে, তারাবি পড়ানোর জন্য আমাকে একটু রিকমেন্ড করে দিস আর কি। তো ওনার এক বন্ধু এরকম ওনাকে বলে রাখে। তো উনি কয়েকদিন পর ওনাকে নক করে যে আমি এক জায়গায় মসজিদ পেয়েছি, তুই একটু আয়, কথা বলে যা। তো ওনার তো এরকম প্ল্যানিং যে উনি মসজিদে যে তারাবি পড়াবে। তো মসজিদের যে কমিটি আছে, মসজিদটা হচ্ছে ওনার এলাকার পাশের এলাকা, আমি নাম নিচ্ছি না সে এলাকার, উনি বারণ করেছেন, পাশের এলাকা, এবং মসজিদটা হাইওয়ের সাথে। আচ্ছা। তো হাইওয়ের সাথে থাকবার কারণে ওইখানে ওই এলাকায় আরেকটা বড় মসজিদ আছে, কিন্তু উনি মসজিদে না, এই মসজিদে সুযোগ পান আর কি। তো মসজিদে ঢোকার পরে ওই কমিটির লোকজন ওনার কাছ থেকে আজান শুনতে চান। উনি একটু হতভম্ব হয়ে যায়। আমি তো আসলে প্ল্যানিং করেছিলাম যে স্টুডেন্ট পড়াবো, আর এরকম আসলে করবো আর কি, মসজিদে তারাবি নামাজ পড়াবো। তো আজান শুনতে চাচ্ছে। তো ওই ফ্রেন্ড আবার ওনাকে বলে নাই যে ওরা মুয়াজ্জিন খুঁজতেছিল মসজিদের জন্য। তো উনি কী করে, আচ্ছা ঠিক আছে, যেহেতু চাচ্ছে আজান, উনি আজান দেন, এবং আজানটা দেওয়ার পরে ওনার আজান শুনে সবাই খুব প্লিজড হয় আর কি। আচ্ছা। তো বলে যে ঠিক আছে, তুমি মুয়াজ্জিন হয়ে যাবে মসজিদে। তো উনি আবার সেই মুয়াজ্জিন। তো উনি বলে যে আসলে আলিফ ভাই, আমার লাইফে মসজিদের রিলেটেড এত ঘটনা ঘটে গেছে, আসলে আমি আবারও মসজিদে ঢুকলাম এই জায়গায়, পাশের মসজিদে। তো ওনার বাড়ির থেকে বেশি দূরে না, খানিকটা দূরে। তো এই মসজিদ উনি জয়েন করে, এবং এই মসজিদটার মানে বাউন্ডারিটা বলতে গেলে মসজিদটার চারিপাশে দেয়াল দিয়ে ঢাকা, খালি যেই পোর্শনটা ঢোকার সেই পোর্শনে ওইটা ওপেন আর কি, ওখানে কোনো গেট টেট নাই। মসজিদটা ঢুকতে ডান দিকে একটা পুকুর পড়ে, এবং পুকুরে এরকম ঘাট করা যে সবাই উজু যেন করতে পারে। আচ্ছা। ঠিক পেছন সাইডটা একটা কবর, দুটা কবর আসলে, একটা স্বামী স্ত্রীর দুটা কবর আর কি। এটা ওনার ঘরের প্রায় সাথেই বলতে গেলে। আর একটু খানিকটা দূরে গেলে একটা ছোট জায়গা, এলাকার ভিত্তিক লোকজন সবাই টাকা পয়সা দিয়ে এই মসজিদের যে 30 বছর ধরে ইমাম ছিলেন তাকে একটা জায়গা করে দেয় তার ফ্যামিলি সহ থাকার জন্য। তো তার ফ্যামিলি সহ ওই হুজুর, ওই ইমাম ওই মসজিদের ওই জায়গাটায় থাকতেন আর কি। তো মজার বিষয়, ইমাম, আমি আপনাদের সবাইকে বলে রাখি, ইমাম আসলে বয়স এত বেশি হয়ে যাওয়ার কারণে, ওভার 75 হয়ে যাওয়ার কারণে উনি মসজিদে ফজরের ওয়াক্তে নামাজ পড়াতে আসতে পারতেন না। মোস্ট অফ দ্য টাইম দেখা যাইতে ওই শাহান ভাইকে ওনাকে নামাজ পড়াতে হতো বা আজান দিতে হতো, কোনো না কোনো সময় মাঝে মধ্যে আসতো আর কি। আর মসজিদটা এমন যে আপনার হার্ডলি ফজরের ওয়াক্তে মানুষ হয়। আর যেহেতু হাইওয়ের পাশে মসজিদটা, তো হাইওয়েতে যারা যাচ্ছে তখন জোহর আসর ফজর জোহর আসর মাগরিব এশা পড়ার জন্য যারা থেমে নামাজ পড়ে তারা পড়ে, আর এলাকা ভিত্তিক যে কজন আসে আর কি। তো ফজরের ওয়াক্তে নামাজের লোক পাওয়া খুবই ভালো ওই জায়গাটায়। ইভেন হার্ডলি এই মসজিদের আপনার মসজিদ কমিটির লোকজনও হার্ডলি মসজিদে আসে, কোনো ডিসিশন নেওয়ার জন্য হলে আসে, এবং বেতন টেতন দিতে হলে আসে আর কি। তো ঘটনায় যাই, উনি যখন এই মসজিদে জয়েন করে, তো ওইখানে থাকার জন্য তার কাপড় চোপড় নিয়ে আসে এই জায়গায়। ওনার তো সব ওয়াক্তে সে মসজিদে দেখা, মোস্ট অফ দ্য টাইম ওই মক্তবে এলাকা ভিত্তিক লোকজন তাদের বাচ্চা কাচ্চা তাকে দিয়ে যায় সকালে, মানে পড়াশোনা করার জন্য মক্তবে। আর উনি অন্যান্য সময় আজান দিয়ে একটু রেস্ট নেয় মোস্ট অফ দ্য টাইম। ওনার ঘুমাতে খুব পছন্দ। তো উনি কী করলো, সেদিনের ঘটনা, সেদিন ওনার একটা রেগুলার অভ্যাসে ফজরের ওয়াক্ত যখন হয় তখনই তার মোবাইলে অ্যালার্ম বেজে ওঠে। তো ওয়াক্ত থেকে 15 মিনিট আগে সে উজু করে আজান দেয়, মানে পাক পবিত্র হয়ে আজান দিয়ে দেয় আর কি। তো ওনার আজান দেওয়ার সময় হয়ে যায় আর কি। ওই দিন আজান দেওয়ার জন্য তিনি মানে প্রিপারেশন নেন। ওই মোবাইল অ্যালার্ম বাজে, সে অজু করবে, পাক হবে, বাথরুম টাথরুম শেষ করার পরে পাক পবিত্র হওয়ার জন্য অজু করতে যায় পুকুর ঘাটে যাওয়ার সময় তিনি তার পেছন সাইডে যে কবরস্থান আছে সেই কবরস্থানে দেখে একটা লোক দাঁড়িয়ে, মানে যাওয়ার পথে ওই জায়গাটায় আপনার কবর জিয়ারত করছে ফজরের ওয়াক্তে। আসলে ফজরের ওয়াক্তে কবর জিয়ারত করছে, এটাও কেমন একটা অদ্ভুত হতে পারে। এলাকা ভিত্তিক কোনো এলাকার কোনো মানুষ, তার কোনো রিলেটিভের কবর এটা সে জিয়ারত করতে এসছে। তো সে উজুটা করে পিছন দিকে ঘুরতেই
দেখে মানুষটা নাই। আসলে খুব সিম্পলি হিসাব যে ওই জায়গাটায় ঢুকতে গেলে পুকুরটা ক্রস করে আসার লাগে, তো ওনার চোখে পড়বে যে পুকুরটা ক্রস করে একটা লোক যাচ্ছে, কিন্তু ওই কবর জিয়ারত করার পর এখানে আশেপাশে মানুষ নাই, তো উনি ভাবে যে মসজিদের ভেতরে অথবা আছে, তো মসজিদের ভেতরে ঢোকে এবং ঢোকার পরে দেখে না কেউ নাই, একটু খানিকটা অবাক লাগে, তো বলে যে আরে ভাই আসলে ত্যাক্ত বিরক্ত সব জিনিসগুলা, আমার সাথে এত ঘটে, এত প্যারানর্মাল জিনিস ঘটছে আমার লাইফে, এই আসছে ভ্যানিশ হয়ে গেছে, এগুলি আমার কেয়ার হয় না, মানে কে আসলো না আসলো ভ্যানিশ হয়ে গেল আমি খেয়াল করি না ওনার চেহারাটা, ওনার পরে পিছনটাই আমি দেখতে পাইছি। এরকম করে প্রথম দিন, দ্বিতীয় দিনে তিনি সেইমভাবে ওই লোকটাকে ওই জায়গায় কবর জিয়ারত করতে দেখেন। তৃতীয় দিন ওইরকম টাইমে ফজরের ওয়াক্তে তার ঘুম ভাঙে, অ্যালার্মে ঘুম ভাঙে, দরজা খুলতেই দেখে লোকটা তার দরজার সামনে দাঁড়িয়ে সে সালাম দেয়, অনেক জোর একটা সালাম দেয়। তো উনি বলেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন আমি তো আপনাকে প্রায় সময় এখানে দেখি। বলে জি হুজুর, আপনাকে একটু আজকে আসতে হবে, আমার কবরটা একটু জিয়ারত করাই দিতে হবে, কবরে আসছি জিয়ারত করতে, সেটা আপনি একটু জিয়ারত করে দেন আজকে। বলে আসলে এখন তো ফজরের ওয়াক্তের আজান হয়ে গেছে, আমি চাই না এখন জিয়ারত করতে, আপনি এক কাজ করি আমরা নামাজ কালাম পড়ে তারপরে জিয়ারত করলাম। বলে না আপনাকে এখনই জিয়ারত করতে হবে, আপনি দরকার হলে পরে আজান দেন, পরে আজান। বলে না আমাকে আজান না দিলে এলাকার লোকজন বলবে যে ফজরের ওয়াক্তের আজান হয়নি এই জায়গায়, এটা একটা দাগ উঠে যাবে, কথা উঠে যাবে, আমি চাই না এরকম কিছু হোক, যেহেতু মসজিদের সব রেসপন্সিবিলিটি আমার, আমি মুয়াজ্জিন, আমাকে আজান দিতেই হবে এখানে, সামহাও এটা আপনাকে ব্যবস্থা করেন। বলে যে আচ্ছা ঠিক আছে। তো বলে যে উনি কী করলো, যে উনি অজুখানায় চলে গেল, যেতেই লোকটা ওই জায়গাতে আর নাই, অজুখানা থেকে পেছনে তাকায়, যে নর্মালি যে লোকটা ওখানে মানে কবর জিয়ারত করতে দেখে ওই লোকটাকে আর পেলো না। তো যাই হোক নিয়ে আজান দিলেন, আজান দিয়ে নামাজ কালাম পরে ঘরে ঢুকে শুয়ে পড়লেন, সকালবেলা এরকম রেগুলার রুটিন। এরপর থেকে রাসেল ভাই একদিন না 2 দিন না টানা 20 দিন এরকম ফজরের ওয়াক্ত হয়, সে ওয়াশরুমে যায় পাক পবিত্র হওয়ার জন্য, ওযু করার জন্য আপনার পুকুর ঘাটে যায়, এবং ছবির মতো একই পজিশনে এই লোকটাকে ওই কবর জিয়ারতের অবস্থায় দেখতে পায়। আচ্ছা, জিয়ারতরত অবস্থায় দেখতে পায়, একই ছবি, মানে একটা দেয়ালের মধ্যে একটা ছবি যেরকম থাকে, এই দৃশ্যটা তার ফজরের ওয়াক্তে ওই জায়গায় প্রতিদিন দেখা, মানে কবরের একই প্রান্তে একই কোণায় দাঁড়িয়ে উনি কবর জিয়ারত করছে। ওই ঘটনা থেকে 20 দিন পরে এবং মসজিদে জয়েন করার পর 1 মাস 10 দিন পরে ওই দিন তার ঘুম ভেঙে যায়, কিন্তু রেগুলার অভ্যাস যে অ্যালার্ম দেয়, অ্যালার্মের আগেই ঘুম ভেঙে যায় এবং তার মনে হয় হয়তো এলাকায় অ্যালার্ম দিবে, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, কারণ ফজরের ওয়াক্তের আভা রাতের আভা অলমোস্ট সেম। এই দরজাটা খোলার পরে সেই লোকটাকে দেখতে পায়। তো বলে যে ভাই আমি তো ওরকমভাবে এই লোকটাকে এতদিন চেহারা সুরত দেখি নাই, পিছনটাই দেখছি, একদিনই আমার দরজার সামনে আসছিল, প্যারানর্মাল কিছু বলবো না, উনি একটা সুদর্শন লোক, এত সুন্দর দেখতে, সুরমা দেওয়া চোখে, সুন্দর সুরমা দেওয়া পাঞ্জাবি পায়জামা, সুন্দর গঠন, বলবো না যে খুব অদ্ভুত গঠন তাও না, উনি খুবই সুন্দরভাবে আসছে। উনি আমাকে সালাম দিল, আমি সালাম গ্রহণ করলাম, এবং সালাম গ্রহণ করার পর ওনার একটা অদ্ভুত রিকোয়েস্ট আসলো। রিকোয়েস্টটা হলো যে উনি একটা লাশ নিয়ে এসছে, সেটাকে জানাজা দিতে হবে। আচ্ছা, তো ওনার প্রথম কথা, মুয়াজ্জিনের মানে শান ভাইয়ের প্রথম কথা আছে, এলাকায় তো আমাকে কেউ একটা মৃতর খবর জানালো না। ফার্স্ট অফ অল আপনি ফজরের ওয়াক্তে ডেড বডি নিয়ে আসেন, কেউ যদি মারাও যায় সে পরের দিন সকাল পর্যন্ত ওয়েট করে, দুপুরে হয়তো বা জোহরের ওয়াক্তে জানাজা হয়ে কবর হয়, মোস্ট অফ দ্য লাশের কবর এইভাবে হয়, আপনি ফজরের ওয়াক্তে নিয়ে আসছেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এলাকা কোনো লোক এসে আমাকে বলে নাই যে মাইকে এলান করতে হবে, মাইকে তো আমি এরকম এলান করি যে কি মারা গেছে, অমুক মারা গেছে, এলাকার এরকম মানুষ মারা গেছে, আমি মাইকে জানাই দিই, কিন্তু আপনি তো এরকম কিছু জানালেন না। ওনার রিকোয়েস্ট হচ্ছে যে আমরা 2 জন মিলে জানাজা করব, জানাজা করার পরে লাশটা আমরা দাফন করব, দাফনের প্রস্তুতি নেওয়া আছে, কবর খোঁড়া আছে, আপনাকে কিছু করতে হবে না, আপনি জাস্ট জানাজা পড়াবেন। উনি বলে যে না আসলে এরকম তো এখতিয়ার নাই, আমি পড়াতে পারবো না, আর আপনি কোথা থেকে মার্ডার করে নিয়ে আসছেন এই জিনিসটাও আমার দেখা দরকার। তো ওনার উনি মনে মনে ভাবে শাহান ভাই যে হয়তো উনি ব্লাফ মারছে, বাইরে কোনো লাশ নাই, এবং উনি দরজাটা খুলে উকি মারে, সে একইভাবে দেখে যে হ্যাঁ আসলেই আশেপাশে যে এলাকাতে ছিলেন সেই এলাকায় উনি নাই, মানে স্টেপে কবর। বলে যে আমি প্রতিটা স্টেপ দিব, আমার মনে হয় কবরের উপরেই পাড়া পড়বে, এই সামনে কবর পিছনে কবর, আর উনি আমার থেকে 10 গজ সামনে দাঁড়ানো ওই লাশটা নিয়ে। আমি যে এলাকায় ছিলাম সেই এলাকাটায় আমি নাই, মরুভূমির মতো একটা এলাকা, চারিপাশে উঁচু ঢিবির মতো কবরগুলা চারিপাশে পাথর দিয়ে মার্ক করা, কিন্তু কার কবর কি এটা জানি না, দূর দূরান্তে কিছু গাছ দেখতে পাচ্ছি, আমি এই জায়গাটায় কীভাবে আসলাম, ওনার কোশ্চেন হচ্ছে এটা, আমি তো এই জায়গায় ছিলামই না। উনিটা মানে উনি বলে যে আমার রীতিমতো আমি আসলে ত্যক্ত হয়ে যাচ্ছি, যে এই জিনিসটা আমি এইভাবে ফেস করব, এবং এমন একটা জায়গায় তুরির মধ্যে সেকেন্ডের মধ্যে চলে আসবো যে জায়গাটা একদম অচেনা। তো
তো উনি তারপরেও ওই জায়গায় অ্যাডামেন্ট, না আমি আপনার লাশের জানাজা পড়াবো না। আচ্ছা উনি কি করলো যে যা হবার হবে, যা হবার হবে, আল্লাহ তাআলার নাম নিয়ে আমি শরীর বন্ধ করে রাখছি, যদি কোনো ক্ষতি করে আমাকে মেরেও ফেলে, ইটস আপ টু দেম। উনি কি করে, একটা ভৌ দৌড়ার প্ল্যান করে, দৌড়াতে থাকে, অনেকক্ষণ দৌড়াতে থাকে রাসূল ভাই। দৌড়াতে একটা সময় মাথা মানে হাঁপিয়ে যায়, হাঁপিয়ে মাথা নিচু করে ফেলে, মাথাটা উঁচু করার সাথে সাথে দেখে সে হাইওয়ের সামনে চলে এসছে। সে এমন অবস্থায় দেখে নিজেকে যে সে আপনাদের সাথে আমি যে স্টোরিটা শেয়ার করবো এটা আমার আঙ্কেলের সাথে ঘটে গিয়েছিল, তার লাইফে একটা ভয়ানক ঘটনা। এই ঘটনাটা ঘটেছিল মুম্বাইয়ের একটা ট্রেনে। হ্যাঁ, সে প্রায় সময় আমরা 3টা ঘটনা শুনেছি, তো আমরা লাস্টের ঘটনা দিয়ে শুরু করি। হ্যাঁ। এই ঘটনাটা হচ্ছে আমার মানে ফ্রেন্ডের আঙ্কেলের সাথেই ঘটেছে। এই ঘটনাটা ঘটেছিল হচ্ছে ঢাকার বাইরে। সে তার নতুন জবে সে পোস্টিং ওখানে হয়। তো সেখানে যাওয়ার পরে সে তাকে অফিসার্স ডরমেটরিতে সে থাকতে দেওয়া হয়। তো সেখানে তার একজন রুম পার্টনার ছিল, তার নাম ছিল আদিল ভাই। তো তার সাথে অফিসের অনেকেই থাকতে চাইতো না, কারণ মানে সে অস্বাভাবিক কিছু আচরণ করতো রাতের বেলা। যেমন রাত 2টা-2:30 বাজে সে মোমবাতি জ্বালিয়ে মাটিতে বসে মানে উল্টাপাল্টা অনেক কী সব জানি বলতো, মানে অনেকে এটা বুঝতো না তার সাথে যারা থাকতো। সো এইসব দেখে তার সাথে অনেকেই থাকতে চাইতো না, সবাই বলতো সে নাকি জিন আনাতে পারতো আর কি রুমের ভিতরে। তো এই বিষয়টা আমার আঙ্কেল যখন জানতে পারে, তো সে একটু আতঙ্কিতই ছিল। তো তার সামনে সে কখনো এই টাইপের কোনো কিছু করেনি, কিন্তু মানে রাত 2টা-2:30 দিকে মাঝে মাঝে তার কাছে ম্যাচ চাইতো, তাকে অনেক সাউন্ড করতো রুমের মধ্যে, তার ডিস্টার্ব ফিল হতো। তো সে চিন্তা করলো সে রুমটা ছেড়ে দিবে। তো সে রুম ছাড়ার আগে সে 3 দিনের ছুটিতে ঢাকায় আসছিল। তো ঢাকা থেকে ছুটি কাটিয়ে সে যখন অফিসে ব্যাক করলো, সে জানতে পারে যে আদিল ভাই 1 সপ্তাহ ছুটিতে ঢাকার বাইরে গেছে। মানে ঢাকার বাইরে বলতে মানে তার বাড়িতে গেছে আর কি। তো এটা জানার পরে আমার আঙ্কেল মানে ডিসিশন নিল যে আদিল ভাই যেহেতু নাই, তো এখন রুম চেঞ্জ করবে না, সে ফিরলে সে তখন রুমটা চেঞ্জ করবে। তো 2 দিন পরে রাতের বেলা সে ঘুমাচ্ছিল। সো সকালবেলা উঠে সে দেখতে পেল আদিল ভাইয়ের বেডের মানে তোষক চাদরগুলো জড়ো করে মানে গেটের সামনে রাখা। তো সকালবেলা সে এই জিনিসটা যখন দেখলো, সে তখন একটু অবাক হলো এবং ভয়ও পেল যে রুমে তো কেউ তখন ছিল না, সে বাদে গেট লাগানো ছিল ভিতর থেকে। তো এই জিনিসটা কে করলো? তো এই ব্যাপারটা সে কারোর সাথে তখন শেয়ার করেনি। তো ওই দিন আর কারোর সাথে শেয়ার করেনি। তো ওই দিন রাতের বেলায় সে যখন ঘুমালো, তখন সে একটা রাত 2টা-2:30 দিকে একটা সাউন্ড পেলো, মানে গোঙানি টাইপের একটা সাউন্ড। আদিল ভাই এই সাউন্ডটা মাঝে মাঝে করতো রুমের ভিতরে। আচ্ছা। তো এই সাউন্ডটা পাওয়ার পরে সে ঘুম থেকে উঠার পরে তার পায়ের দিকে সামনে তার চোখ গেল। সে দেখতে পেল সেম আদিল ভাইয়ের মতোই চেহারার একটা লোক, বিভৎস চেহারা তার, কিন্তু সেম আদিল ভাইয়ের মতোই দেখতে। সে বসে আছে পায়ের কাছে। তো এই বিষয়টা দেখে সে ফার্স্টে অবাক হলো এবং তাকে ভয় পেয়ে তাকে বললো যে আপনি রুমে আসলেন কীভাবে, গেট তো লাগানো ছিল। তো এটা বলে সে দৌড় দিয়ে গেট খুলে রুম থেকে বের হয়ে গেল। আচ্ছা। তো বের হয়ে যাওয়ার পরে তার বাকি আর আশেপাশে আরও কলিগরা যারা ছিল তাদেরকে বললো যে আদিল ভাই রুমের মধ্যে দেখলাম গেট তো লাগানো, অদ্ভুত টাইপের একটা ব্যাপার। তো দারোয়ান এদেরকেও জিজ্ঞেস করলো, যারা গার্ড ছিল অফিসের, তারা বললো যে তাকে তো ভিতরে ঢুকতে কেউ দেখেনি। তো পুরো অফিসে তাকে খোঁজা হলো কিন্তু পাওয়া গেল না। তো সে তার পরের দিন ভোরবেলা সকালে আদিল ভাইয়ের বাসায় ফোন দিল। তো বাসায় ফোন দেওয়ার পরে তার ওয়াইফ যেটা বললো যে সে অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি। আচ্ছা। তো সেই দিন বিকেলের দিকে নিউজ আসলো আদিল ভাই মারা গেছে, সে এখন এই দুনিয়াতে বেঁচে নেই। এই ব্যাপারটা শোনার পরে সে অনেক ভয় পেয়ে গেল। আর এটাই মানে ওই দিন কাকে দেখেছিল এবং কি ছিল সেটা, কে ছিল, এখনও আঙ্কেল ব্যাপারটা বুঝতে পারছে না, এটার কোনো ব্যাখ্যা তার কাছে নেই। এটাই ছিল আমার ঘটনা, ফার্স্ট স্টোরি। রাসেল ভাই, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আরও একটা ঘটনা শুনলাম এবং এখন যেটা করবো সেটা হচ্ছে আবারও ডক্টর আলিফের কাছে আমরা একটু ফিরে যেতে চাই এবং তার কাছ থেকে তার সেকেন্ড ঘটনাটা আমরা এখন শুনে আসতে চাই এবং আশা করছি যে এই ঘটনাটাও আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুনে আসি আপনাদের দ্বিতীয় ঘটনাটি। থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের ঘটনা। আসলে 2008 সালের পর থেকে ও আসলে পড়াশোনা তেমন কন্টিনিউ করতে পারেনি ওর বাবা মারা যাওয়ার পর। তো ফ্যামিলির সব ভার ওর উপরে চলে আসে। তো ওর বাবার একটা ব্যবসা ছিল, সেটা মানে কলকাতা থেকে জিনিসপত্র নিয়ে এসে বাংলা। বাবা কেমন আছে, তোমার বাসার সবাই ভালো, তোমার মা ভালো? তো ও
একটা পর্যায়ে স্টান্ড হয়ে যায়। কাহিনী কি? তোমার বাবা কেমন আছে? বলে, তোমার তো খালু বাসায় নাই, এই জন্য তোমাকে উপরে আসতে বললাম, আমি অনেকক্ষণ ধরে তার অপেক্ষা করতেছি। খালু বাসায় নাই মানে কি? মানে এটা কিরকম না, হ্যাঁ। ওনার হাজবেন্ড তো মারা গেছে। তো ও খুব ভরকে যায়। তো ও একটা পর্যায়ে মাথার ঘাম টাম ছুটতে থাকে। তো বলে যে আমি কনভারসেশনটা শেষ করার জন্য তাড়াতাড়ি উতলা হয়ে যাই, আমি নিচে নেমে যাব। তো আমি বলতে থাকি বারবার, খালাম্মা আমি এখন শুয়ে পড়ি, আমার সকালবেলা কাজ আছে, আমার মালগুলা তুলতে হবে ট্রাকে, ঢাকায় পাঠাবো, আমি চলে যাই নিচে। ওই মহিলা ওকে আসতে দিচ্ছে না এবং ওর কথার কোনো রিপ্লাই দিচ্ছে না। উনি যাবতীয় কথা বলছে, ওনার গ্রামের বাড়ির কথা, ওনার গ্রামের বাড়ির সাতক্ষীরা, সেখানকার কথা, সেখানকার ঘটনা বলতেছে। কাহিনী কি? উনি থামতেছে না কেন? উনি কি আমার কথা শুনতেছে না, নাকি আমি ওনার কথা ভুল শুনতেছি? একটা পর্যায়ে বলে, তোমার আব্বাকে বইলো আমার কাছে দেখা করতে, আমি অনেক দিন যাবত তার জন্য অপেক্ষা করতেছি, আমি ওনার কাছ থেকে কিছু টাকা পয়সা পাই, এই জিনিসটা একটু আমার বাবাকে জানানো দরকার। বাবা মারা, ও বুঝে গেছে যে এখন যেটা হচ্ছে সব কিছু হচ্ছে ওর লাইফ, মানে এগুলি সব ফেক, এগুলি কিচ্ছু না, আমাকে এখন দৌড়াতে হবে। ও দৌড়ায় বাসার নিচে চলে যায়, নিচ থেকে রিক্সা নেয়। রাত 1:30টার সময় একটা রিক্সা পায়, রিক্সা নিয়ে কোনো মতে ভয়, এখন রাত 1:30 মানে তখন ভয়, ডাকাতের ভয়, তখন আর এসবের ভয় না, প্যারানর্মাল ভয় না। রাত্রেবেলা অন্ধকার মফস্বল এরিয়াতে রাত্রে 1:30টায় ওইখানে হাইওয়ে ক্রস করে, অনেক ভয়াবহ রাত। 2010 বললো কি, আপনি এখন যারা থাকে তারা দেখুক না, রাত্রে 1:30টায় বের হয়। সেটাই। তো উনি কোনো মতে ওনার গোডাউন পর্যন্ত যায়, দরজা অনেকক্ষণ ধাক্কানোর পরে ওনার গোডাউনের লোকজন খুলে উনি গোডাউনে দিন রাত কাটায়। পরের দিন সকালবেলা বাসায় যায়, কারণ ব্যাগ বাসায়, ওই ব্যাগের ভিতরে মানি ব্যাগ টানি ব্যাগ সব। তো ওকে তো কয়েকদিন চলতে, মানে মানি ঢাকায় ব্যাগ করতে হলে তো মানি ব্যাগ লাগবে। তো ওর জিনিসপত্রগুলো আনতে যায়, এমন সময় দরজা অনেকক্ষণ নক করে, তখন সকাল 10টা-11টা বাজে। অনেকক্ষণ নক করার পরে পাশের ফ্ল্যাট থেকে এক লোক আসে। পাশের ফ্ল্যাট থেকে লোক এসে বলে যে, কি ব্যাপার ভাই, আপনি দরজা নক করতেছেন কেন? বলে যে, খালাম্মা কোথায়, খালাম্মার সাথে আমার একটু দেখা করা দরকার, কালকে রাত্রেবেলা ছাদে কথা হলো। ওই লোকটা তখন মাথা চুলকাইতেছে, ছাদে কথা হলো মানে কি? বলে, খালাম্মার সাথে একটু দেখা করা দরকার, উনি রাত্রেবেলা কথা বললো, কি বললো বুঝি নাই, উল্টাপাল্টা, এখন একটু কথাবার্তা বলে যাই, দরজা নক করতেছে, কেউ খুলতেছে না। বলে, কি বলে না বলতে হবে, উনি তো 25 দিন আগে মারা গেছেন। ওনার ছেলেরা কয়দিন আগে ওনার কবর জিয়ারত করতে সাতক্ষীরায় গেছে, আর উনি ওনার সাথে কথা হচ্ছিল। হ্যাঁ, পাশের। আর যেই লোকটা দায়িত্বরত ছিল ওই লোকটা হচ্ছে ওই মহিলার ভাই। আচ্ছা। বলে, ও তো মারা গেছে সাতক্ষীরাতে, ওনার ছেলেরা কয়দিন আগে আবার, আপনি কবে আসছেন? বলে, আমি গতকালকে আসলে, আপনার আসার 2-3 দিন আগে ওই সাতক্ষীরাতে গেছে কবর জিয়ারত করার জন্য। তো ওর মাথাটা আকাশটা ভেঙে পড়ে। বলেন কি? আচ্ছা, এই কাহিনী হয়েছে। তো উনি ওই দিন ব্যাগট্যাগ নিয়ে, ওকে তার 2 দিন থাকতে হবে যশোরে। রাসেল ভাই ও কি করে, একটা হোটেলে ওঠে, খুব আহামরি না, খুব নর্মাল হোটেল, আমি বলে ফেলে সবাই হোটেলটার নাম চিনে যাবে। তাহলে বলার দরকার নেই, আমরা শুনি না বলি। তো হোটেলে ওঠে, হোটেলে একটা নর্মাল রুম নেয় 3 তলায়। হ্যাঁ, 3 তলার রেডি সব কিছু, 3 তলার রুম পায়, 302 নম্বর রুমের ভিতরে ঢোকে, রেস্ট নেয়, কাজকর্ম করে রাত্রে 10টায় ঢোকে, এবং সারাদিনের ধকল আর ওই গতকালকের ধকলটা ওকে খুব বেশি পড়াতে থাকে। ও মাথা খারাপ হয়ে যায়, করবো কি, এটা কেমনে সম্ভব? আমি রাতের বেলা তার সাথে কথা বললাম, জলজ্যান্ত মানুষটা আমার সামনে দাঁড়ায় কথা বলতেছে, অথচ এই মহিলাটা মারা গেছে 20-25 দিন আগে। আর এটা আপনার সাথে নতুন কোনো ঘটনা ঘটলে, আগে কয়েকবার আমি শাহান ভাইয়ের ঘটনা একটু আগে শেয়ার করলাম, তার এই অভ্যস্ত, কিন্তু ও তো অভ্যস্ত না। ওর মাথা, ও সারাক্ষণ চিন্তা করতে করতে এক সময় ঘুমায় যায়, ঘুম ভাঙে, ইলেকট্রিসিটি নেই, সিগারেট ধরাবে, বারান্দায় যাবে, নর্মাল কোনো হোটেলের মতো এসিওয়ালা হোটেল না, নর্মাল হোটেল, ও বারান্দায় যাবে, এখন আবার এসি করে ফেলছে হোটেলে। তো বারান্দায় যাবে, বারান্দায় যাওয়ার সময় বিছানা থেকে পা ফালাতে দেখলো যে পায়ের মধ্যে কি জানি লাগছে, পাটা ভিজা। তো ও ওই ঘুমানোর সময় দেখে যে বিদ্যুৎ চমকাচ্ছিল, তো বৃষ্টি হয়েছে, তো জানালা দিয়ে পানি চুয়ে পড়ছে, পায়ের মধ্যে পা ভিজা। তো পানি আর অন্য কিছুর মধ্যে তফাৎ আছে, এটা কেমন এটা কেমন পিছলা। ও মোবাইলের লাইট জ্বালায়, এখন ওই রুম তোর জানা নাই কোন জায়গায় সুইচ, ওকে মোবাইলের লাইট জ্বালাই সুইচ খুঁজতে হচ্ছে, কারণ রেগুলার যে রুমের মধ্যে প্রতিদিন লাইট বন্ধ করে সে জানে পজিশনটা। তো হোটেল রুম এটা তো প্রথম গেছে, তো আঙ্কেলের সাথে ঘটে গিয়েছে মুম্বাইয়ের একটা ট্রেনে। তো এই ঘটনাটা মানে সে আমার সাথে শেয়ার করেছিল কিছুদিন আগে। তো সে বেশিরভাগ সময় ইন্ডিয়া যায় এবং ট্রাভেল করে ইন্ডিয়াতে। তো একদিন সে মুম্বাই থেকে কলকাতায় আসছিল ট্রেনে। তো সে ছিল এবং তার সাথে আরও 2 জন ছিল, তারা ইন্ডিয়ান ছিল। তো তারা একটা কম্পার্টমেন্ট নেয়। তো সেখানে নিচের 2টা বেডে সেই 2 জন ইন্ডিয়ান ছিল, আর উপরের যে বেডটা সেটার মধ্যে আমার আঙ্কেল ছিল। তার অপোজিটে যে বেডটা ছিল সেখানে সে কেউ ছিল না, ওটা খালি ছিল। তো সে রাতের বেলা তার ঘুম আসছিল না, তখন রাত প্রায় 2:30
2:30 হবে। তো সে ঘুমাতে চেষ্টা করছিল, তো কিছুক্ষণ পরে তার ঘুম চলে আসে, তো সে ঘুমিয়ে যায়। তো একটা সাউন্ডে তার ঘুমটা ভেঙে যায়। সাউন্ডটা এমন ছিল যে লোহার সাথে বাড়ি খায় যেমন একটা সাউন্ড হবে, ওই টাইপের একটা সাউন্ড। তো এই সাউন্ড পাওয়ার পর তার ঘুম ভেঙে যায় এবং ঘুম থেকে উঠে সে দেখে মানে তার অপোজিটে যে বেডটা, সেই বেডের মধ্যে একটা বাউনা টাইপের লোক বসে আছে, তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। তো এই বিষয়টা দেখার পরে সে ফার্স্টে বুঝতে পারছিল না যে জিনিসটা কী। তো এটা মানে তখন সে উঠে বসে যায়। উঠে যখন সে বসে, তো সেই জিনিসটা জাম্প করে ফ্লোরে লাফ দিয়ে গেট দিয়ে বের হয়ে যায়। তো সেই ব্যাপারটা দেখার পরে সে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তখন সে চিৎকারও করেনি, কাউকে কিছু বলেও নি। সে নেমে গেট খুলে চারপাশে দেখে যে বাইরে কিছু সে আছে নাকি। সে দেখে পুরো বাইরে মানে অন্ধকার, কিছুই নেই, সবাই তাদের গেট লাগানো। তো সে রুমের কম্পার্টমেন্টের দরজাটা লাগিয়ে সে আবার বসে থাকে মধ্যে। তো কিছুক্ষণ পরে সে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়। সে যখন ওয়াশরুমে যায়, ওয়াশরুম থেকে বের হওয়ার পরে সে দেখে সেম ওই জিনিসটাই তাদের রুমের ভিতরে ঢুকছে। তো এই জিনিসটা দেখার পরে সে ভয় পাচ্ছিল যে সে রুমে যাবে কি যাবে না। তার কাছে মোবাইলও ছিল না যে সে তাদের ওই ইন্ডিয়ান যেই লোক 2জন ছিল তার সাথে তাদেরকে কল দিবে। তো সে ভয়ে রুমের গেটের সামনে গেল এবং রুমের গেটটা খুলে যখন ভিতরে ঢুকলো, দেখলো যে ভিতরে কিছুই নেই। তখন সে সেই ইন্ডিয়ান 2জনকে ডাক দিল আর বলল যে তোমরা কি কোনো সাউন্ড পেয়েছো বা রুমে কি কিছু ছিল নাকি। পরে তারা বললো যে না, আমরা রুমে তো কিছুই, হিন্দিতে বলছিল তারা যে রুমে তো কিছুই ছিল না বা আমরা কোনো সাউন্ডও পাইনি এখান থেকে কোনো আমরা তো ঘুমাচ্ছি। পরে এই পুরো বিষয়টা ওই 2জনের সাথে সে শেয়ার করার পরে একজন বলল যে এরকম আপনি তো প্রথমবার মুম্বাই ট্রেনে ট্রাভেল করতেছেন, মুম্বাই ট্রেনে এই টাইপের বা ছোটোখাটো অনেক কিছুই হয়। পরে সেই লোকটা উপরে বললো যে আপনি আমার বেডে ঘুমান, আমি উপরে ঘুমাচ্ছি। তো এই বিষয়টা তার মাথায় ছিল, কোনোভাবেই মাথা থেকে যাচ্ছিল না। তো সে যখন কলকাতায় ব্যাক করে রাসেল ভাই, তখন হোটেলের মধ্যে মানে সে তারপরে ব্যাপারগুলো হচ্ছিল তার, মানে সে এই জিনিসটাকে স্বপ্নে দেখা শুরু করলো। তো সে কলকাতায় যে হোটেলে ছিল, সে হোটেলে সে ঘুমাচ্ছিল, সে দেখতে পেলো যে ওই জিনিসটাই মানে সে ঘুমের মধ্যে দেখছে যে ওই জিনিসটা ওই হোটেল রুমের মধ্যে মানে একটা জায়গায় বসে আছে বা যে জানলা দিয়ে বের হয়ে যাচ্ছে, এই টাইপের দৃশ্য সে দেখা শুরু করলো। সে বুঝলো যে এই ব্যাপারটা আসলে অনেক খারাপ দিকে যাচ্ছে। তো সে বাংলাদেশে ব্যাক করে। বাংলাদেশে এসে তার এলাকার একজন হুজুরের সাথে সেই ব্যাপারটা শেয়ার করলো যে তার সাথে এরকম মুম্বাই ট্রেনে এই টাইপের একটা ঘটনা ঘটেছে এবং তারপর থেকে সে স্বপ্নে ওই জিনিসটাকে দেখা শুরু করলো। তারপর হুজুর তাকে কিছু দোয়া পড়ে শুতে বললো। তারপর থেকে রাসেল ভাই ওই জিনিসটাকে সে কোনোদিন দেখেও নি এবং তাকে অনুভবও কোনোদিন করেনি। এই ছিল আমার স্টোরি রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আলিফ, আপনার সাথে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা তো মানে এরকম তো নিশ্চয়ই লিসেনারদের কাছে অনেক সময় শুনে থাকেন যে লিসেনাররা বলছে যে আমরা অনেক সময় লাইভ শুনতে পারি না, পরে ইউটিউব থেকে শুনি। তো আমি চাচ্ছি যে আলিফ যেহেতু আছেন এই দিনই এই ঘোষণাটা দিতে। আমাদের ফেসবুক পেজে অলরেডি আপলোড করা হয়েছে যে কামিং সুন রেডিও ফুর্তির যে ইউটিউব চ্যানেল, যেখানে ভূত এফএমের সব এপিসোড পাওয়া যাবে। কেমন লাগছে এই ব্যাপারটা? অনেক ভালো। এখন আমি সবাইকে বলতে পারবো, অনেকে জিজ্ঞেস করে যে তুমি যে গেছো ওই এপিসোডগুলো কি পাবো নাকি? আপনি পাবেন অবশ্যই। বলে যে কোন অনেকে আপলোড করে ও ইউটিউবে, ওইখান থেকে শুনতে পারবেন। আমরা হয়তো এখন বিরতি দিয়ে শুনবো, মানে আজকে যেটা যে এপিসোডটা হয়েছে সেই এপিসোডটা হয়তো অনেকদিন পরে শুনতে পাবে, চলে আসছে হঠাৎ করে। বাট আমরা এখানে আপলোড করছি এবং তাতে যেটা সুবিধা হবে, অনেকে আমাদের লেখেন যে আপনাদের সাউন্ড কোয়ালিটি এরকম কেন, কিন্তু আমরা আসলে তো আপলোড করি না। এখন আমরা যদি আপলোড করা শুরু করি তাহলে বেস্ট সাউন্ড কোয়ালিটি, অডিও কোয়ালিটি হবে এবং বেস্ট থাকবে। আশা করছি যে আপনাদের সবার ভালো। আমি রাসেল একটা জিনিস সাজেস্ট করতে চাই যে যদি এরকম হয় কোন একটা ভালো স্পেশাল অকেশন আসলো, এখানে একদম লাইভ ভিডিও করে যদি ইন্টারনেটে ইনশাআল্লাহ আমাদের সেরকম প্ল্যান আছে, তাহলে মানে আমাদের লিসেনারও আশা করি অনেক বেশি উদ্বুদ্ধ হবে শোনার জন্য। ইনশাআল্লাহ যদি লিসেনাররা সঙ্গে থাকেন এবং আলিফ যেটা বললেন সেটা আমরা অবশ্যই ইনশাআল্লাহ একদিন আপনাদের সামনে করব। এবং আপনারা যদি চান তাহলে এখনো সময় আছে। আলিফকে তো সাপোর্ট করবেন, আমরা এমনিই জানি, তারপরে যারা চান আমাদেরকে জানান। তো আলিফ, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য এবং অনেক ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমরা যেটা করবো সেটা হচ্ছে ছোট একটা অডিও ক্লিপ শুনে আসবো, তারপরে ফিরে আসবো নতুন আরো একজন অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এফএম। অ্যান্ড রাত যখন 2:17 হঠাৎ রিফাতের মোবাইলে বেঁচে উঠল অচেনা নাম্বার।
ফোন ধরেই ওপাশ থেকে ফিস ফিস করে একটি মেয়ের কণ্ঠ, দয়া করে দরজা খুলবেন না, ওটা আমি নই। রিফাত অবাক, কারণ ঠিক তখনই তার বাসার প্রধান দরজা টোকা পড়ল, ঠক ঠক ঠক। বাইরে থেকে একটি মেয়ের কণ্ঠ, রিফাত আমি এসেছি, দরজা খোলো। কিন্তু ফোনের ওপাশে মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, ওর চোখের দিকে তাকাবেন না, ও মানুষ না। রিফাতের বুক কাঁপতে লাগলো, সাহস করে দরজার নিচে ফাঁক দিয়ে তাকালেই দেখলো দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মেয়েটির পা উল্টো দিকে ঘোরানো। সে পেছনে সরে আসেই দরজা প্রচণ্ড জোরে আঘাত শুরু করলো, ধাম ধাম ধাম। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, পুরো ঘর অন্ধকার। এরপর ফোনের ওপাশ থেকে একটি কথা শোনা গেল, ও আপনার পেছনে দাঁড়িয়ে আছে। রিফাত ঘুরে তাকানোর আগেই ফোনটি কেটে গেল। পরের দিন প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে ঢুকে শুধু রিফাতের মোবাইলটি পেল। মোবাইলে কল লগে শেষ ইনকামিং নম্বরটি ছিল রিফাতের নাম্বার। রাত 12টার পর শেষ বাসে উঠে সজীব পুরো বাসে তার একজন ছাত্রী সাদা কাপড় পরা এক বৃদ্ধ বাস চালাতে শুরু করলো। ধীরে ধীরে বলল, বাবা আজ এই রাস্তায় নামবেন না। সজীব হেসে বলল, কেন? বৃদ্ধ শুধু বলল, কারণ আজ তারা যারা নামে তারা আর ফিরে আসে না। কিছুক্ষণ পর বাস একটি নির্জন স্টপে নামলো। সজীব নেমে গেল। বাসটি চলে যাওয়ার পর সে সেখানে খেয়াল করলো চারপাশে কোনো মানুষ নেই, কোনো দোকান নেই, এমনকি রাস্তার বাতিও জ্বলছে না। হঠাৎ পেছন থেকে একটি বজ্র কণ্ঠ ভেসে এলো, শেষ বাসটা চলে গেল। সজীব ঘুরে দেখলো কালো ধোঁয়ায় ভেসে এলো শেষ বাসটা। সজীব কালো ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে, তাদের কারো মুখ নেই। একজন ধীরে ধীরে এগিয়ে এসে বলল, আজ থেকে তুমিও আমাদের সঙ্গে অপেক্ষা করবে পরের শেষ বাসের জন্য। পরের দিন সকালে স্থানীয়রা রাস্তার পাশে সজীবের ব্যাগটি পেল, কিন্তু আর কোনো খোঁজ পাওয়া গেল না। এক রাতে নীলা ঘুমানোর আগে আয়নায় নিজের মুখ দেখছিল। হঠাৎ সে লক্ষ্য করলো সে মাথা ঘোরানোর পর আয়নায় থাকা তার প্রতিচ্ছবি দেখতে পেল, এবং সেখান থেকেই শুরু হলো তাদের আসল ঘটনা। সে ভেবেছিল চোখের ভুল। পরের রাতে আবার একটা ঘটনা। তৃতীয় রাতে আয়নার মানুষটি হঠাৎ হাসলো, কিন্তু নীলা হাসেনি। সে আতঙ্কে পিছিয়ে যেতে আয়নার ভিতরে মেয়েটির হাত তুলে কাছে চাপ দিল, টক টক টক। ঠিক তখনই ঘরের আলো নিভে গেল, আলো ফিরে এলো। আয়না আর প্রতিচ্ছবি ছিল না, কারণ আয়নার ভেতরে দাঁড়িয়ে ছিল আসল নীলা, আর ঘরের বাইরে দাঁড়িয়ে ছিল তার প্রতিচ্ছবি।